নমস্কার। কেস জন্ডিস বলে একটা কথা শুনেছেন এতদিন, কিন্তু এই কেসটাকে বলা যেতে পারে কেস ও লাভলি। অন্য কিছু না, স্বনামধন্য বিধায়ক মদন মিত্র যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূলে। তো এমনি এমনি যোগ দেননি, এর একটা ঘটনাক্রম আছে। মদন মিত্রের দুই পুত্র এবং স্ত্রীকে নাকি কোনো একটা কারণে তথাকথিত তদন্ত করতে ইডি ডেকেছিল। তো তার আগে পর্যন্ত মদন মিত্র প্রচণ্ড ভালো ভালো ডায়ালগ দিচ্ছিলেন যে জীবন থাকতে এই তৃণমূল ছেড়ে যাব না, হুবহু এইটা বলেননি কিন্তু এই জাতীয় কথাবার্তা। কিন্তু তারপরে পুত্র এবং স্ত্রীকে ডাকতেই তিনি যথারীতি ঋতব্রত তৃণমূলে বা শরণার্থী তৃণমূলে সুরসুর করে চলে গেছেন। তো সে যেটা বললাম যে অনেকে বলছেন শরণার্থী তৃণমূল, কারণ ওখানে আশ্রয় নিলে কেউ আর বিরক্ত করে না। কেউ কেউ আবার বলছেন এটা কি কেন্দ্রীয় সরকারের ইন্স্যুরেন্স পলিসি এই নতুন তৃণমূলটা। কেউ কেউ আবার খুব বিরক্ত, জওহর সরকার যেমন খুব বিরক্ত হয়েছেন যে সরকারি এজেন্সিকে কি এইভাবে রাজনৈতিক কাজে ব্যবহার করা উচিত। ইঙ্গিতটা খুব স্পষ্ট, মানে সরকারি এজেন্সি দিয়ে তোমাকে চাপ দেওয়া হবে কি না, ওই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশের বা ইডির, গাড়িতে উঠবে না ওইখানে যাবে, তো এইভাবে কি ব্যবহার করা উচিত। তো কথাটা হচ্ছে যে কথাবার্তা শুনে মনে হচ্ছে যে এরা মঙ্গল গ্রহ থেকে এসেছেন। এই প্রথম মনে হচ্ছে এটা হচ্ছে, কেজরিওয়ালের ক্ষেত্রে হয়নি, মনীষ সিসোদিয়ার ক্ষেত্রে হয়নি, আরও সারা ভারতবর্ষ জুড়ে এমনকি পশ্চিমবঙ্গে যেন এটা হয়নি, এরকম বলার কোনো মানে নেই। এইটাই এখন হয়ে আসছে, এরকমই চলবে, কারণ এতে দোষের কিছু নেই। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সরকারের রাজধর্ম, সর্বমানুষের প্রতি সমদৃষ্টি, এসব ভুলে যান। এখন সনাতনী রাজত্ব চলছে। তো সনাতনী রাজত্বের মানে কি না, রামায়ণে ধরুন লক্ষণ রেখা আছে যে এই লেখাটা ডিঙানো যাবে না, মহাভারতে কর্ণের রক্ষা কবচ আছে। তো টপকালের লক্ষণ রেখা টপকালে কপ করে রাবণে এসে ধরে, রাক্ষস কক্ষসে ধরে। আর রক্ষা কবচ যদি খুলে ফেলা হয় তাহলে রথের চাকা যথা সময় বসে যায়। তো এইটা সনাতনী শাস্ত্রে যখন লেখা আছে, শাস্ত্র নয় মহাকাব্যে যখন লেখা আছে, তখন কথা হচ্ছে এটা প্রয়োগ করলে কোনো সমস্যা থাকার কথা না। তো এখন সরকার লক্ষণ রেখা দিচ্ছে যে সুবোধ বালক হয়ে থাকো বাবা, একদম হইচই করবে না, বিরোধী থাকো, বিরোধিতার ভান করো, কিন্তু বিরোধিতাটা আসলে করো না। ওই যে ঋতব্রতরা গিয়েছিলেন হচ্ছে বারুইপুরে, গিয়ে বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি, ফলে নির্দেশ মেনে চলো। তো এরও নানা রকম পন্থা আছে, যারা কেন্দ্রে আছেন তারা সরাসরি এনডিএতে ঢুকে পড়ছেন, এখানে দরকার নেই বলে এনডিএতে ঢুকছেন না, কিন্তু পোষ্য বিরোধী হয়ে থাকছেন। এবং পোষ্য হয়ে থাকতে হবে, বিরোধিতা নয়, বিরোধী হয়ে থাকুন, কিন্তু বিরোধিতা করবেন না, লক্ষণ রেখা ডিঙাবেন না, ধরলেই রাক্ষস কক্ষসে ধরবে, আর রক্ষা কবচ আর পাওয়া যাবে না, তখন কিন্তু রথের চাকা কোথায় বসে যাবে তার নেই ঠিক। তো এইটা তো সনাতনী কায়দা, এতে দোষের কী আছে। তো যেইটা মজার সেটা হচ্ছে ওদিকে মদনবাবু পুরনো তৃণমূল থেকে, যেটাকে কালীঘাট তৃণমূল বলা হচ্ছে, সেখান থেকে শরণার্থী তৃণমূলে যোগ দিয়েই যথারীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন। তো তোপ সত্যি না মিথ্যে আমি বলতে পারবো না, কিন্তু যতজন শরণার্থী তৃণমূলে গেছেন সবারই দেখি একই বুলি, পুরো তোতা পাখির মতো যেন মুখস্থ করে এসেছেন। তো রবীন্দ্রনাথ এদের নিয়ে আর একটা তোতা কাহিনী লিখতে পারেন। তো শুনে টুনে যা মনে হচ্ছে যে এই নিন্দেমন্দটাও বোধহয় ডিলের অংশ, কিন্তু এরা অনুমান, নিশ্চিত করে বলা যাবে না। যেমন নিশ্চিত করে বলা যাবে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো, অর্থাৎ কিনা তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা, তিনি একদম কর্পোরেট কায়দায় দল চালাতেন কিনা, তার জন্যে তার সঙ্গে দেখা করার জন্য বিধায়ক এবং সাংসদরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন কিনা, এইটা নিশ্চিত করে বলা যাবে না। মানে হতেও পারে নাও পারে, আমি ঠিক করে বলতে পারবো না এর মধ্যে কোনটা ঠিক। কিন্তু কথাগুলো বলছি কী কারণে, যে যেটা নিশ্চিত করে বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বহু বছর ধরে তদন্ত চলছে, তথাকথিত তদন্ত। এত বছর আগে শুরু হয়েছিল যে কার্যত আমি ভুলেই গেছি। তাই এত বছর ধরে চলছে, এর মধ্যে নির্ঘাত ইডি, সিবিআই ইত্যাদির কিছু আধিকারিক যারা তদন্ত করছিলেন তাদের চুল পেকে গেছে, তারপর তারা অবসর নিয়ে ফেলেছেন। কিছু কিছু ইডি আধিকারিকের খুবই সম্ভব যে তাদের বাচ্চা কাচ্চা ছোটো ছিল, আদো কথা বলতে শুরু করেছিল যখন তারা তদন্ত শুরু করেন, তখন তারা জানতো যে বাবা মা কী করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করছেন, আদো স্বরে বলতো বাবা মা তদন্ত করছে। তো এর মধ্যে হয়তো তারা কলেজে চলে গেছে তদন্ত চলতে চলতে, এখনও বাপ মা কী করে চলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত, আর কোনো ফলাফল নেই। এখন তারা মুখ দেখায় কী করে আমি জানি না, নিশ্চয়ই কোনো কায়দা আছে, মুখ দেখায় অথবা চেপে যায়, কী করছেন বাপ মা কাউকে বলে না, কিংবা এটা খুব গোপন তথ্য হতে পারে, জানা নেই, কিন্তু এরকম হতেই পারে আর কি। এর মধ্যে যদি গদি মিডিয়ার খবর দেখেন, তদন্তকারী সংস্থা ছেড়ে দিন, এর মধ্যে টিভিতে কত সঞ্চালক বদলে গেল, এই নৌকো থেকে ওই নৌকা, একবার এই পক্ষ থেকে আরেকবার ওই পক্ষে,
তারপর গোটা মিডিয়া বিক্রি হয়ে ডিম মিডিয়া হয়ে গেল। কতজন, একজন একটু সরু ঠিক ছিলেন না যাদের কথা বলছি, তারা মোটা সোটাই ছিলেন, তার থেকে ক্রমশ আরও মোটা হয়ে একদম বিস্তর আলু ভাতের সেদ্ধ করা আলুর মতো হয়ে গেলেন। কিন্তু তখন থেকে আজ পর্যন্ত তারা একই রকমভাবে চেঁচিয়ে চলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী। তোরা সবাই জানেন অভিষেক দুর্নীতিগ্রস্ত, তার যে কত প্রমাণ টিভি, খবরের কাগজ, ডিম মিডিয়া যাকে বলি আজকে আমরা, সেখানে দেওয়া হয়েছে, তার ইয়ত্তা নেই। আমার তো মনেই নেই। একবার মনে আছে কোন এক কাকুর কথা বলা হয়েছিল, যিনি নাকি অব্যর্থ প্রমাণ, কাকুর নাকি গলার স্বর মেলানো হবে, তিনি কি বলেছেন, তিনি কি খাতায় লিখেছেন, কোথায় লেখা আছে এবি, কোথায় লেখা আছে বিসি, সব দেখে একদম অব্যর্থ প্রমাণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। তো সেই কাকু কোথায় গেলেন আমি ঠিক জানি না, কোথায় তিনি আর সিনে নেই। মিডিয়ার লোকজন কথাটা আর বলেন না, বাকি লোকজন যথারীতি তাদের ছোট্ট ভেড়ার মতো স্মৃতি তারা ওসব ভুলে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও বাইরে। তো তারপর আলু ভাতে কর্নেলের কথা আমার মনে আছে, তিনি একবার একদম টিভির পর্দায় গ্রাফ এঁকে দেখাচ্ছিলেন যে কোথাকার পয়সা কোথায় গেছে, অমুক জায়গা থেকে পয়সা এলো, সেটা তমুক পেলেন, তমুক জায়গা থেকে পয়সা এলো, তমুক জায়গায় গেল, আমার ঠিক মনে নেই, দিল্লি, দুবাই, বাহামা এসবও বোধহয় ছিল। তো সে একদম নিশ্চিত করে বলা হচ্ছিল, মনে হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রায়, এই যাত্রায় কেউ রুখতে পারবে না, উনি তো খুব কনফিডেন্টলি বলেন মনে হচ্ছিল। কিন্তু তারপর কোথায় গেল গ্রাফ, কোথায় হলো কি, কিচ্ছু হলো না। যা ব্যাপার যে তিমিরে সেই তিমিরে, উনি অন্য ইস্যুতে জাম্প করলেন, লাফিয়ে চলে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেস চলতেই লাগলো, উনি বাইরে। একবার আরেকটা জিনিস হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দেশ ছেড়ে পালালেন, সে কি হইচই। উনি বলেছিলেন চিকিৎসা করতে যাচ্ছে, টিভি থেকে শুরু করে সর্বত্র হইচইয়ে শেষ নেই, উনি দেশ ছেড়ে পালিয়েছেন আর ফিরবেন না। তো তাতে তার কোনো মানে হইচই যে করে কান পাতা দেয়, কিন্তু তারপর দেখা গেল তিনি যথারীতি আবার ফিরে এলেন। টিভিতে যারা চেঁচাচ্ছিলেন তারাই চুপ করে গেলেন এবং আবার অন্য জায়গায় চলে গেলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এলেন এবং ধরাও পড়লেন না। তো এই সমস্ত কিছু একটু একটু করে মনে পড়ে আরও যে কত কিছু হয়েছে। ওনাকে ধরা হবে, আর কেউ আটকাতে পারবেন না, হাজার বার শুনলাম। তো কথা যেটা, সেটা হচ্ছে এই যে সিবিআই আধিকারিকরা এত বছর ধরে কাজ করে চলেছেন, তাকে এটা দোষী হলে গ্রেপ্তার করছেন না কেন? দোষী কিনা আমি জানি না, সে কথায় পরে আসবো। আর এই যে সাংবাদিক নামের কলঙ্ক যারা এই সমস্ত বলে চলেছেন, তারা তাদের অব্যর্থ প্রমাণগুলো ইডি সিবিআইকে দেন না কেন? অবস্থা এমনই দাঁড়িয়েছে যে শেষমেশ এইগুলো দিয়ে হচ্ছে না। অভিষেককে ডিজে বাজাবো বলার জন্য নির্বাচনের আগে একটা ভাষণে বলেছিলেন যে নির্বাচনের পরে ডিজে বাজবে বা ডিজে বাজাবো কিছু একটা, সেই জন্য এখন ধরপাকড়ের চেষ্টা চলছে। বারবার সিআইডি ডেকে পাঠাচ্ছে, উস্কানিমূলক নাকি হিংসাত্মক ভাষণ দিয়েছেন সেই জন্যে। তো এর থেকে চমৎকার ব্যাপার পৃথিবীতে হওয়া খুব কঠিন। ধরুন দিল্লিতে একজন বিরাট বড় নেতা বলেছিলেন গুলি মারো শালোকো, পরিষ্কার এই বাক্যটাই বলেছিলেন। পশ্চিমবঙ্গে একজন খুব বড় মন্ত্রী এসে বলেছিলেন ভাষণে, নির্বাচনী ভাষণে, যে উল্টো করে ঝুলিয়ে রাখবেন তৃণমূলের সমাজ বিরোধীদের। তো এছাড়া যা পশ্চিমবঙ্গের যারা নেতা আছেন তারা তো অহরহ নানা জিনিস বলে চলেন, তো সেসব আর আলাদা করে বলার কোনো দরকার নেই। কিন্তু কথা হচ্ছে এগুলো নাকি হিংসায় উস্কানি নয়, কেবল ডিজে বাজানো হলো উস্কানি। তো এইরকম একটা জিনিস চলছে সেই ইডি থেকে শুরু করে সিবিআই পর্যন্ত। এবং আবারও বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছেন কি না আমার জানা নেই, করে থাকতেই পারেন। কিভাবে দল চালাতেন তার কিছুই জানি না, হতেই পারে যা বলা হচ্ছে একদম কর্পোরেট কায়দায় দল চালাতেন, সেটা অবশ্য আইনত দণ্ডনীয় কিছু না, কিন্তু হতেই পারে যারা তার বিরোধী তারা ঠিকই বলছেন, হতেই পারে, আবার নাও হতে পারে। যদি দুর্নীতি হয় অবশ্যই শাস্তি হোক, আর দল চালানোতে ভুলভাল হলে তো শাস্তি হওয়ার ব্যাপার নেই, যে জনতা শাস্তি দিয়েছে দেবে। কিন্তু এইগুলো আমি জানি না বললাম। কিন্তু এই যে ভাবগতিক দেখছি যে উল্টো করে ঝুলিয়ে রাখবো, গলি মারো শালোকে, এসব উস্কানি নয়, কেবল ডিজে বাজানো উস্কানি। তো এইসব দেখে মনে হচ্ছে যে দুর্নীতির কারণে উনি জেলে গেলেও যেতে পারতেন, যদি দুর্নীতি করে থাকেন, তার তদন্ত আদৌ কিছু হচ্ছে না। তার তদন্ত যদি হতো, ওই যে দক্ষ অফিসাররা বসে আছেন সেই শরণাতীত কাল থেকে তদন্ত করে যাচ্ছেন, তারা নাকি ভয়ানক দক্ষ। টিভি মিডিয়ায় যারা বসে আছেন, ডিম মিডিয়ায়, তারা নাকি সব জানেন এই আগামীকালে গ্রেপ্তার হতে চলেছে। তো এই যে বছরের পর বছর ধরে শরণাতীত কাল ধরে যেটা হচ্ছে, সেটা যদি সত্যিই তদন্ত হতো, একদিনে গ্রেপ্তার হতো। খুন, জখম, রাহাজানি, এমনকি হিটলারের যে অপরাধ তার বিচারেও এতদিন সময় লাগে, নুরেমবার্গ ট্রায়াল যাকে বলা হয়। তো এইখানে তদন্ত চলছে, তো চলছেই। তো এইটাতে মোটামুটি একটা নিশ্চিন্তি আমাদের এসে গেছে, সবাই সেটা বলছেন
যে এদের বিশ্বাসযোগ্যতা এমন জায়গায় চলে গেছে যে সবাই মোটামুটি জানে এরা তদন্তটা করছে না। এখন তদন্ত শুনলেই এদের বিশ্বাসযোগ্যতা যেখানে পৌঁছেছে, তদন্ত শুনলেই মনে হয় রাজনৈতিক ডিম মিডিয়া একদম গলার শির ফুলিয়ে কাউকে দোষী বলছে বলেই, দোষী বলছে হলেই মনে হয় যে একদম নির্ঘাত মিথ্যে কথা বলছে। এবং এটাও মনে হয়, এবং সেটাও আমার মনে হয় যে আমি ঠিকই বলছি, যদিও আমার মনে হওয়া প্রমাণ টমান কিছু নেই, যে এইগুলো যে আসলে জেলে পোড়া বা চাপ দেওয়ার জন্যই করা হচ্ছে, লক্ষ্য সেটাই। মানে ওই যে পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, উঠে পড়ো ভাই, দল বদলের গাড়িতে ওঠো, সেটিং করে নাও, নইলে কিন্তু জেলে ভরবো। তো সেটা ইডি দিয়ে যখন হলো না, তখন এখন হিংসাত্মক ভাষণ সিআইডি দিয়ে করা হচ্ছে। উনি বলেছেন যে এটা আমারই গলা, আমিই বলেছি, তারপরও দাও, নমুনা দাও, ইত্যাদি প্রভৃতি। তো কথাটা হচ্ছে যে কোনো ক্রমে জেলে ভরে দেবো, এটাই হচ্ছে লক্ষ্য। তো এইটাকে আপনি ন্যায় বিচার বলবেন কিনা জানি না, তো কোনো ক্রমে আগে জেলে ভরতে হবে, তারপর দেখা যাবে দোষী নির্দোষ কিনা, তারপর যদি তদন্ত করতে হয় করবো। তো এইটা নতুন কিছু নয়। ভর্ৎসনা করা হয়েছে কেজরিওয়ালকে নিয়ে মামলা যেটা চলছিল দিল্লিতে, সেই মামলাটা চালানোর জন্য ইডিকে বিচারক ভর্ৎসনা করেছেন। এগুলো কি প্রমাণ নেই, কিছু নেই, যা খুশি এটা বলে দিলেই হলো। তো এইখানে লক্ষ্য সেটা ক্রমাকে জেলে পুরি, প্রমাণ থাক না থাক বা চাপ দিই, জেলেই পুরবেন নাকি চাপ দিয়ে পোষ্য করার চেষ্টা করবেন সেটা আমি জানি না, কিন্তু লক্ষ্য সেটাই। তো ফলে এইটা মনে হচ্ছে। এবং ডিম মিডিয়া দেখে যারা নিশ্চিত যে দারুণ তদন্ত হচ্ছে, যা বলছে ওরা সবই ধ্রুব সত্য, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী, মানে উনি দোষী হতেই পারেন, কিন্তু ডিম মিডিয়া যখন বলে যে দোষী, তখন মনে হয় যে যাচাই করে দেখা দরকার। ওরা যদি বলে পূর্ব দিকে সূর্য ওঠে, তখন তো আমার সন্দেহ হয় যে সত্যি সত্যিই আমি একদিন যা জানতাম ভুল জানতাম, এইরকম ব্যাপার আর কি। তো যখন ওরা বলছে, ওরা যা বলছে তাকেই যারা ধ্রুব সত্য বলে এখনও ধরে নিচ্ছেন, তারা হয় মঙ্গল গ্রহ থেকে এসেছেন, কিংবা একদম মাথার ডাক্তার দেখেন, নইলে যা খুশি হতে পারে। তো এর মধ্যে অনেকে আবার আছেন যারা কিন্তু বোঝেন যে এটা তদন্ত হচ্ছে না, প্রহসন চলছে, কিন্তু বলবেন না। তাদের আবার নাকি শুনতে পাই নানা রকম উদ্ধৃতি চিহ্নের মধ্যেই বলা উচিত কোট আনকোট বৃহত্তর স্বার্থ আছে, এইসব অজুহাত দেন। তা আমাকেও কেউ কেউ এসে বলেন কি তুমি এই যে বলছি এটা, কেউ কেউ এসে বলবেন হ্যাঁ তুমি করছো এটা কি অভিষেকের পক্ষে বলছো? তো কথা খুব স্পষ্ট আমার, আমি একেবারেই অভিষেকের পক্ষে বলছি না। আইনে 3 বার বললাম যে দুর্নীতি করলে উনি শাস্তি পান, চাই। কিন্তু কথা হচ্ছে কেউ দুর্নীতিগ্রস্ত হোক বা না হোক, তদন্তের নামে এই প্রহসন ব্যাপারটা চাই না। তদন্তকারী সংস্থা যারা দুর্নীতি ধরবে, তাদের যদি দুর্নীতি ধরায় কোনো আগ্রহ না থাকে, মানুষকে হয়রানি করায় আগ্রহ থাকে, তাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে, তাতে কেউ সেই হয়রানির কবলে পড়ুন চাই না। অভিষেক বন্দ্যোপাধ্যায় হন চাই না, সিপিএমের কেউ হন, লায়েক আলী হন চাই না, দিল্লির কেজরিওয়াল হন চাই না। আমি চাই ন্যায় বিচার, খুব সহজ কথা। দোষী হলে শাস্তি পাবেন, প্রমাণ থাকলে শাস্তি পাবেন, হয়রানি চলবে না। এবং যদি হয়রানিটা একটা কেন্দ্রীয় তদন্ত সংস্থা করে থাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাহলে তাদের বিরুদ্ধে বলতে হবে, কারণ দোষটা তাদের। তারা নৈতিক অপরাধ করছে, আইনত করছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু নৈতিক অপরাধ করছে, ভারতবর্ষের প্রতি অপরাধ করছে। ভারতবর্ষে এতদিন যে সংস্থাগুলোর ওপর মানুষ আস্থা রেখেছিলেন, সিবিআই তদন্ত করছে শুনলে লোকে আস্থা পেতেন, ইডি তখনও তদন্ত করতো না, ওটা মোদি আমলের মোদি জমানায় ওই নতুন আইন আসার পরে সব শুরু হয়েছে। কিন্তু এগুলোতে লোকে আস্থা পেত, সিবিআই তদন্ত করছে মানে দুর্নীতি হবে না। সেই আস্থাটাকে ভেঙে গুঁড়িয়ে নিজেদের একেবারে যেভাবে ওনারা প্রজেক্ট করছেন, তার মানে হচ্ছে আমরা তো রাজনৈতিক অঙ্গুলি হেলনেই চলি। এই আস্থাটা ধ্বংস করার যে নৈতিক কারণ, তার জন্য ওরা দায়ী। তারা নিজেদেরকে এমন জায়গায় নিয়ে গেছেন, ডিম মিডিয়া সহ পুরো জিনিসটা, পুরো সিস্টেমটা এমন জায়গায় গেছে যে এরা কাউকে দোষী বললে মনে হয় দোষী হতেই পারে না। তো আমি এইটার বিরুদ্ধে। এবং সত্যি কথা বলতে কি, যারা ন্যায় বিচার চান, যারা চান না যে ভারতীয় রাষ্ট্র এবং তার যে অঙ্গগুলো আছে তার প্রতি মানুষের আস্থা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে মিশে যাক, তারা আমার সঙ্গে একমতই হবেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলা নয়, এম এ বেবির পক্ষে বলা নয়, লায়েক আলীর পক্ষে বলা নয়, এমনকি অরবিন্দ কেজরিওয়ালের পক্ষেও বলা নয়। এটা ভারতবর্ষের পক্ষে বলা, ভারতবর্ষের সংবিধানের পক্ষে বলা, ভারতীয় রাষ্ট্রের পক্ষে বলা। তো যারা একমত হলেন তারা অতি অবশ্যই এই ভিডিওটা চারদিকে ছড়িয়ে দেবেন। সাবস্ক্রাইব তো করবেনই যদি না করে থাকেন, এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। পুটি নামের উল্টো দিকে আমাদের দোকান আছে, অতি অবশ্যই আসবেন। আর রোজ একবার করে গুরুচণ্ডালী সার্চ দিয়ে নতুন ভিডিও দেখে যাবেন এসছে কিনা, কারণ ফিডে সব সময় সবাইকে সব কিছু দেখায় না। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।